সবাইকে ধন্যবাদ। আজকের ব্যবসা শিক্ষা শাখার সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনার সেকেন্ড পার্টের অষ্টম অধ্যায়ে ব্যবসায় যোগাযোগের মৌখিক যোগাযোগ। এখন এর আগে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে প্রথমে আমি আলোচনা করেছি সেইগুলো হচ্ছে তোমার ব্যবসা যোগাযোগ কাকে বলে, যোগাযোগের উদ্দেশ্য, যোগাযোগের গুরুত্ব। তারপরে আলোচনা করেছি হচ্ছে তোমার যোগাযোগের প্রক্রিয়া, যোগাযোগের বিভিন্ন পদ্ধতি বা প্রকারভেদ। এই প্রকারভেদে আলোচনার ক্ষেত্রে আমরা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো যোগাযোগ পদ্ধতি, তার একটা হচ্ছে মৌখিক যোগাযোগ পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে লিখিত যোগাযোগ পদ্ধতি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমার মৌখিক যোগাযোগ পদ্ধতি। এখন এই মৌখিক যোগাযোগ পদ্ধতি কাকে বলে? যখন মুখে শব্দ উচ্চারণ করে এক পক্ষ আর এক পক্ষর সাথে আলাপ আলোচনা করে, তখন তাকে বলা হয় মৌখিক যোগাযোগ পদ্ধতি বা ওরাল কমিউনিকেশন। এখন এই ওরাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ পদ্ধতি সাধারণত কয় প্রকার? সাধারণত এই যোগাযোগ পদ্ধতি হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ, আর একটা হচ্ছে ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ। তাহলে মৌখিক যোগাযোগ কয় প্রকার? মৌখিক যোগাযোগটা হচ্ছে তোমার দুই প্রকার। একটা হচ্ছে নন ইলেকট্রনিক, আর একটা হচ্ছে ইলেকট্রনিক। এখন নন ইলেকট্রনিক কোনগুলো? নন ইলেকট্রনিক মূলত যে পদ্ধতিতে কোনো ইলেকট্রনিক বা কোনো যন্ত্র ব্যবহার করা হয় না, শুধু মুখে মুখে আলাপ আলোচনা করা হয়, যেখানে কোনো যন্ত্র মাধ্যম থাকে না, সেটিকে বলা হয় তোমার নন ইলেকট্রনিক যোগাযোগ, মৌখিক যোগাযোগ। এখন নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগের ভিতর তোমার প্রথমে আসে হচ্ছে সামনাসামনি কথোপকথন। সামনাসামনি কথোপকথন হচ্ছে তোমার যখন দুটো পক্ষ সামনাসামনি আলোচনার মাধ্যমে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়। মূলত দুটো পক্ষ যখন সামনাসামনি আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, সেই পদ্ধতিটাকে বলা হবে তোমার সামনাসামনি কথোপকথন। মানে সামনাসামনি দুই পক্ষের আলোচনার মাধ্যমে একটা বিষয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। এবার হচ্ছে তোমার সাক্ষাৎকার। সাক্ষাৎকার হচ্ছে যে এখানে সাক্ষাৎকার গ্রহীতা যখন অন্যকে দান করার জন্য অনুরোধ করে, এবং সাক্ষাৎ দাতা আর সাক্ষাৎ গ্রহীতা এই দুইজনের ভিতর যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়, এবং এই আলোচনার মাধ্যমে যখন সে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারে, সেইটাকে বলা হয় তোমার সাক্ষাৎকার। মানে উভয় পক্ষে একসাথে মিলিত হয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরেরটা হচ্ছে তোমার সভা। সভা কি? যখন একটা নির্দিষ্ট বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অধিকাংশ লোক যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত, তারা সবাই মিলিত হয়ে, যদি কোনো একটা স্থানে সবাই মিলিত হয়ে সবাই সমবেতভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, সেটাকে বলা হয় সভা। অর্থাৎ সবাই এক স্থানে মিলিত হবে এবং একটা যৌথ সিদ্ধান্ত, সেটাকে বলা হচ্ছে সভা। তাহলে আমি কয়টা আলাপ করছি? তিনটে। একটা হচ্ছে সামনাসামনি কথোপকথন, 2 নম্বর হচ্ছে সাক্ষাৎকার, 3 নম্বর হচ্ছে সভা, 4 নম্বর হচ্ছে
4 নাম্বারটায় এবার আলোচনা করবো, এটা হচ্ছে কনফারেন্স। কনফারেন্স হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি কোনো বিশেষজ্ঞরা ওই বিষয়ে আলোচনা করতে রাজি হয় এবং ওই আলোচনার মাধ্যমে যদি কোনো একটা বিষয়ের সমস্যার সমাধান ওই আলোচনাতে সবাই শুনে অবগত হয় এবং তারা পরবর্তী যোগাযোগের পদ্ধতিগুলো নির্ধারণ করতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো একটা নির্দিষ্ট বিষয়, ওই বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞরা যদি আলোচনায় রাজি হয় এবং সেখানে যদি তারা আলোচনা করে এবং উপস্থিতরা ওই আলোচনার মাধ্যমে যদি কিছু বোধগম্য করতে পারে, সেটাকে বলা হয় কনফারেন্স। এরপর হচ্ছে ভাষণ বা আলোচনা। ভাষণ বা আলোচনা, এই ভাষণ কি? ভাষণ সাধারণত বা আলোচনা পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে সবচেয়ে আদিম পদ্ধতি, মানে সবচেয়ে পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত প্রশিক্ষণার্থী বা শিক্ষার্থী এদেরকে তত্ত্বজ্ঞান প্রদান করা হয়, তাত্ত্বিক যে জ্ঞান, এই জ্ঞান প্রদান করা হয়। মানে এটা সামনে আলোচনা বা ভাষণ প্রদান করা, তাই দেখে বা তাই শুনে তারা তাদের সাথে একটা কমিউনিকেশন বা যোগাযোগ রক্ষা করে। এবার আমরা আসি, তাহলে ভাষণ বা আলোচনা গেল। এবার হচ্ছে মঞ্চ বক্তৃতা। মঞ্চ বক্তৃতা কি? যে কোনো একটা মঞ্চে, নির্দিষ্ট একটা দিনে কোনো একটা মঞ্চে কোনো রাজনৈতিক নেতা বা ধর্মীয় নেতা তাদের অনুসারীদের কোনো মেসেজ বা কোনো সংবাদ বা কোনো তথ্য যদি সবাইকে অবগত করতে চায়, তাহলে মঞ্চের মাধ্যমে যখন সবার সামনে সেই বিষয় উপস্থাপনা করে, সেইটাকে বলা হবে তোমার মঞ্চ বক্তৃতা। এরপরে আমরা আসি দলীয় কর্মসূচি। দলীয় কর্মসূচি হচ্ছে এখানে সামনাসামনি কথোপকথন। দলীয় যে সমস্ত লোকজন আছে তাদের সাথে তাদেরকে অভিনন্দন, তাদেরকে তোমার অনুপ্রাণিত, প্ররোচিত, এইগুলো করবার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিয়ে একটা কোনো দেখা গেল কোনো একটা অনুষ্ঠানের আয়োজন, যেরকম চা চক্র হতে পারে, ডিনার চক্র হতে পারে, এইরকম কোনো একটা বিশাল তাদের নিমন্ত্রণ করে তাদের যে গ্রুপ, তাদেরকে অভিনন্দন জানানো, এই বিষয়গুলো যখন তাদের সাথে মত বিনিময় করে, সেটাকে বলা হয় দলীয় কর্মসূচি। তাহলে আমরা প্রথমে আসি, প্রথমে যে ওরাল কমিউনিকেশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে নন ইলেকট্রনিক আর একটা হচ্ছে ইলেকট্রনিক। এখন এই ইলেকট্রনিক না নন ইলেকট্রনিক কয় প্রকার দেখো। নন ইলেকট্রনিক সাধারণত 7 প্রকার। একটা হচ্ছে তোমার, একটা পদ্ধতি হচ্ছে সামনাসামনি কথোপকথন, সাক্ষাৎকার, সভা, কনফারেন্স, ভাষণ, আলোচনা, মঞ্চ বক্তৃতা। আর একটা হচ্ছে দলীয় কর্মসূচি। আরেকটা হচ্ছে দলীয় কর্মসূচি। এরপরে আমরা আসি ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ। ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ, ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ হচ্ছে যখন কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে, যখন কোনো ইলেকট্রনিক বা যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগ যে মুখের দিয়ে যখন ভাষাগত শব্দ উচ্চারণ করে এক পক্ষ আর এক পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে, সেটাকে বলা হবে হচ্ছে তোমার মৌখিক যোগাযোগ। আর এই যে শব্দ উচ্চারণের জন্য যখন যন্ত্র ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ইলেকট্রনিক তোমার মৌখিক যোগাযোগ। এর প্রথমটা আছে তোমার দূরালাপ, মানে টেলিফোন, মোবাইল, এইগুলো দিয়ে এক পক্ষ আর এক পক্ষের সাথে যখন আলাপ আলোচনা করে তখন তাকে বলা হয় দূরালাপ। এরপরে আসি বেতার বা রেডিও। বেতার বা রেডিও দেখা গেল একটা মেসেজ বিভিন্ন স্থানের মানুষদেরকে বা জনসাধারণকে ওই মেসেজটা পৌঁছে দিতে, সচেতনতার জন্য হোক বা অন্য কোনো কারণে, এই সবার সাথে বিভিন্ন স্থানে বিভিন্ন দূরত্বের
প্রত্যন্ত এলাকা পর্যন্ত যদি কোনো মেসেজ বা কোনো তথ্য, কোনো সংবাদ সবার নিকট পৌঁছে দিতে হয়, তখন সেটা হচ্ছে বেতার বা রেডিও। রেডিওয়ে দেখা যায় অনেক সময় প্রধানমন্ত্রী ভাষণ দেয়, কোনো একটা দুরারোগ্য ব্যাধি হলে তার প্রতিকারের জন্য বিভিন্ন বিশেষজ্ঞরা কোনো তথ্য রেডিওর মাধ্যমে সবাইকে জানায়। যেরকম ধরো আমরা এখন 2021 সালেও করোনার ভয়াবহতায় ভুগছি। এই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত বিষয় আমাদের সচেতন থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা বিশেষজ্ঞরা সেই বিষয়গুলো সবার সামনে, সমস্ত পৃথিবীর সামনে তুলে ধরছে। কিসের মাধ্যমে? রেডিও বা বেতারের মাধ্যমে। প্রত্যন্ত এলাকা পর্যন্ত এই বেতারের তোমার শব্দ যতদূর পর্যন্ত যাচ্ছে বা যতদূর পর্যন্ত ব্যাপ্তি, ততদূর পর্যন্ত কিন্তু মানুষ এইগুলো শুনে সচেতন হচ্ছে। এই হচ্ছে যোগাযোগের আর একটা ইলেকট্রনিক মাধ্যম। এর পরেরটা আসি টেলিভিশন। যোগাযোগের আর একটা গুরুত্বপূর্ণ মৌখিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। আমরা রেডিও শুধু কি করি? রেডিও শুধু কিন্তু আমরা শুনি। রেডিও কি করি? রেডিও আমরা শুধু শুনি, কিন্তু টেলিভিশনের মাধ্যমে আমরা শোনা এবং দেখা উভয়টাই করতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে, মানে দেখা গেল কি যে মাস্ট পিপুল, যারা অধিকাংশ মানুষকে জানানোর বা দেখানোর জন্য এই টেলিভিশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও একটা মৌখিক যোগাযোগ, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ। এরপরে আসি সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্স। এখন তোমাদের যাদের কাছে এই মোবাইল, অ্যান্ড্রয়েডস মোবাইল সেট আছে, তোমরা সহজেই কিন্তু এই বিষয়টা জানো যে ভিডিও কনফারেন্স হচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরত মানুষগুলো একটা নির্দিষ্ট সময় একটা নেটওয়ার্কের মাধ্যমে যখন একত্রিত হচ্ছে, সেটা হচ্ছে যখন ইন্টারনেটের মাধ্যমে বা তোমার কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে যখন একই সময়ে একসাথে বিভিন্ন স্থানে একত্রিত হচ্ছে এবং এই যন্ত্র বা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে পরস্পরের সামনাসামনি কি যে ভিডিওর যে ছবি, ওর সামনাসামনি আলোচনা হচ্ছে, সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্স। এবার তোমাদের বলি যে দেখা গেল বাংলাদেশের একটা নামকরা কোম্পানি হচ্ছে ইউনিলিভার কিন্তু সারা পৃথিবীর ভিতর বিখ্যাত একটা কোম্পানি। এক কথায় বলা যায় পৃথিবীতে সূর্যের আলো যতদূর পর্যন্ত পৌঁছেছে, ইউনিলিভারের প্রোডাক্টও ততদূর পর্যন্ত মানে বিস্তৃত। এখন দেখা গেল সারা পৃথিবীতে ওদের ব্যবসা। এখন এই ইউনিলিভারের টোটাল পৃথিবীর যে প্রধান, এই প্রতিষ্ঠান যে প্রধান, সে মনে করলো যে ইউনিলিভারের এই ব্যবসার ক্ষেত্রে কোন দেশে কি ধরনের সুবিধা বা অসুবিধা হচ্ছে, এই বিষয়ে সবার সাথে একটা মত বিনিময় করে এবং এই অসুবিধাগুলো কোন কোন দেশ কীভাবে সমাধান করছে এবং কারা কোন কোন পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ ওই প্রধান একটা নির্দিষ্ট সময় পৃথিবীর হয়তো 10টা দেশে এই ইউনিলিভারের প্রধানের সাথে যোগাযোগ করলো, এই সময় তোমাদের সবার সাথে এই ইন্টারনেটের মাধ্যমে ভিডিও তোমার কনফারেন্স করবে। তখন সে ওই 10টা দেশের সবার সাথে একই সময় তার বক্তব্য পেশ করে এবং প্রত্যেকেই কিন্তু তার সেটের সামনে বসে পড়ে ওই প্রধানের বক্তব্য শুনতে পাচ্ছে। প্রধানও তার চারিপাশের বিভিন্ন যে
যন্ত্রগুলো, যে কম্পিউটারগুলো আছে, তার মাধ্যমে সবাইকে দেখতে পাচ্ছে। সে মনে করছে ছবির সামনে যে সে বক্তব্য রাখছে ঠিকই, কিন্তু সে সবার অঙ্গভঙ্গি সব কিছু সে উপলব্ধি করতে পারছে। আবার দেখা গেল কি, এর পরবর্তীতে ওই যে 10টা দেশের যে সমস্ত প্রধানরা ছিল, তারা তাদের প্রত্যেকের বক্তব্য প্রকাশ করছে। বাকি দেশগুলোর প্রধানরা শুনছে, প্রতিষ্ঠান প্রধানও সেগুলো শুনছে। এই যে পড়াশোনা একই সময় ভিডিও বা ছবির মাধ্যমে, এই যে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে সবাই যেন একত্রিত কোনো বিষয় আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। এরপরে তোমাদের আর একটা কথা বলি আমি, সেটা হচ্ছে কি যে তোমাদের এই ব্যবস্থাপনার যে গুরুত্বপূর্ণ যে দুটো যোগাযোগ মাধ্যম, একটা হচ্ছে লিখিত মাধ্যম, আর একটা হচ্ছে তোমার মৌখিক মাধ্যম। এখন লিখিত গুলো পরে আলোচনা করবো, আজকে মৌখিক বলি। মৌখিকের 2 প্রকার, আর 2 প্রকারে একটা হচ্ছে 4 প্রকার। ইলেকট্রনিক যোগাযোগ হচ্ছে 4 প্রকার: দূরালাপনী, বেতার, টেলিভিশন, ভিডিও কনফারেন্স। আবার তোমার এই নন ইলেকট্রনিক কয় প্রকার? 7 প্রকার: সামনাসামনি আলোচনা, সাক্ষাৎকার, সভা, কনফারেন্স, ভাষণ ও আলোচনা, মঞ্চ বক্তৃতা, দলীয় কর্মসূচি। এরপরে আসি এই মৌখিক যোগাযোগের সুবিধাগুলো কি। মৌখিক যোগাযোগের সুবিধাগুলো কি? এখন মৌখিক যোগাযোগের সুবিধাগুলো তোমরা ধরে নাও যে এটা একটা সময় সাশ্রয় করে। যদি কোনো পদ্ধতিতে অন্য কোনো পদ্ধতিতে যাও তাহলে সময় একটু বেশি লাগে, কিন্তু এই মৌখিক যোগাযোগে এতে কোনো সময় লাগে না, তাহলে সামনাসামনি সিদ্ধান্ত গ্রহণ করা। এরপর হচ্ছে ব্যয়ের আসে, এতে আসলে কোনো ব্যয় নেই। অন্য যে কোনো পদ্ধতিতে তুমি যাও না কেন, সে সব পদ্ধতিতে কিছু না কিছু কিন্তু ব্যয় আছে। কিন্তু সামনাসামনি উভয় পক্ষ যখন আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে, তখন কিন্তু এর কোনো ব্যয় নেই। এরপর হচ্ছে প্ররোচিতকরণ। প্ররোচিতকরণ কি? অন্যকে প্রভাবিত করে, যে আমার কথায় তুমি রাজি হয়ে যাও। এই রাজি করানোর জন্য তাকে বিভিন্নভাবে তাদের প্ররোচনা দেওয়া যায়, তাদেরকে অনুরোধ করা যায়, অনেক কিছু করা সম্ভব, কিন্তু অন্য কোনো পদ্ধতিতেই এইটা সম্ভব না। এরপরে আসো নিবিড় সম্পর্ক। তুমি যদি দূর থেকে কথা বলো বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করো, লিখিত পদ্ধতি হোক, অঙ্গভঙ্গি হোক, কিন্তু বিভিন্ন পদ্ধতি যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে যে এই পদ্ধতিগুলো তোমার সাথে একটা সম্পর্কের ঘাটতি থেকে যায়, দূরে থাকে। কিন্তু সামনাসামনি যখন দুটো পক্ষে একসাথে হয়ে যাচ্ছে এবং আলাপ আলোচনা হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে কি যে আসলে একটা গভীর সম্পর্ক গড়ে উঠছে। আর গভীর সম্পর্ক যখন গড়ে ওঠে, তখন দেখা যাবে যে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ তত কষ্টসাধ্য নয়। এরপরে আসো তাৎক্ষণিক ফলাবর্তন। তাৎক্ষণিক ফলাবর্তন কি? ফলাবর্তন হচ্ছে প্রত্যুত্তর। যোগাযোগের তোমার যোগাযোগ যে প্রাপক, এই প্রাপক বার্তা পাওয়ার সাথে সাথে যে উত্তরটা দেয় সেটা হচ্ছে ফলাবর্তন। আর ফলাবর্তনেই কিন্তু যোগাযোগের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ মুখে মুখে যখন ওই উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা হয় যে তুমি এই বিষয়ে রাজি আছো, সে যদি বলে আছি তাহলে ঠিক, যদি বলে না তাহলে না। অর্থাৎ তাৎক্ষণিক একটা ফলাবর্তনের সুবিধা আছে। এরপরে হচ্ছে অশিক্ষিত লোকদের সাথে যোগাযোগ। দেখো যে অশিক্ষিত লোকরা বলতে কাদের বোঝে? যারা লিখতে পারে না, যারা লিখতে পারে না বা যোগাযোগের অন্য যে মাধ্যমগুলো সেগুলো বুঝতে পারে না, কিন্তু তারা তাদের মাতৃভাষায় কথা কিন্তু বুঝতে পারে। অর্থাৎ তাদের সাথে যদি তুমি সঠিক যোগাযোগ রক্ষা করতে চাও, তাহলে দেখা যাবে যে তুমি কথোপকথনের মাধ্যমে মৌখিকভাবে তাদের সাথে তুমি একটা সম্পর্ক গড়ে নিতে পারো বা যোগাযোগ রক্ষা করতে পারো। এই হচ্ছে তোমার এই মৌখিক যোগাযোগের সুবিধা। তাহলে প্রথমে মনে রাখবা যে মৌখিক যোগাযোগ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নন ইলেকট্রনিক, আর একটা হচ্ছে ইলেকট্রনিক।
ইলেকট্রনিক যোগাযোগ 4 প্রকার। একটা হচ্ছে টেলিফোন, বেতার, টেলিভিশন, আর হচ্ছে ভিডিও কনফারেন্স। আর তোমার যেটা নন ইলেকট্রনিক সেটা হচ্ছে সামনাসামনি কথোপকথন, আর একটা হচ্ছে তোমার সাক্ষাৎকার, সভা, তারপর হচ্ছে কনফারেন্স, ভাষণ ও আলোচনা, বক্তৃতা, তারপর হচ্ছে দলীয় কর্মসূচি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।